তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হুন্ডের নীতি কি। এখন ইলেকট্রন বিন্যাসের নীতি আছে মূলত তিনটা নীতি আছে আমাদের। ওকে, এই তিনটা নীতি কি কি? এই এক হচ্ছে আউফবাউ নীতি, দুই হচ্ছে এই হুন্ডের নীতি, আর তিন নাম্বার বা লাস্ট ওয়ান হচ্ছে পাউলির বর্জন নীতি। পাউলির নীতি লিখলাম সংক্ষেপে। এই তিনটা নীতি থেকে কিন্তু তোমাদের সৃজনশীলের গ হতেও কোয়েশ্চেন আসে। তারপর তো এই তিনটা নীতির মধ্যে আমরা প্রথমে কোনটা করতেছি, এখানে জ্ঞানমূলকে অনেকবার আসছে দেখতেছি, এটা হচ্ছে যে হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি কি বোঝায়? ঘটনাটা হইতেছে যে এরকম, এটা আমার সাপোজ 3D অরবিটাল, ঠিক আছে? 3D অরবিটালের মধ্যে, এই 3Dর মধ্যে এরা প্রত্যেকে হচ্ছে এক একটা করে করে অরবিটাল। এইটা একটা অরবিটাল, এইটা একটা অরবিটাল, এই ঘরগুলো সবাই একটা একটা করে অরবিটাল, আর এদের সবার শক্তি হইতেছে সমান। তো এখানে আমাদের যে ওয়ার্ডটা লেখা লাগবে সেটা হচ্ছে কি সমশক্তি সম্পন্ন অরবিটালে, সমশক্তি সম্পন্ন হতে হবে। ওকে, এমন না যে তোমার এখানে আবার 4s আছে, 4s আর 3Dর শক্তি কি সমান হয় না? তাহলে 3Dতে যতগুলো অরবিটাল আছে এদের প্রত্যেকটা কি সমশক্তি সম্পন্ন অরবিটাল। তো সংজ্ঞা লিখবে এইভাবে যে এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে যখন ইলেকট্রন প্রবেশ করে, এখন আমরা ইলেকট্রন দিব, প্রবেশ করার সময় এগুলো তোমার যতক্ষণ পর্যন্ত ফাঁকা আছে ততক্ষণ এরা অযুগ্ম অবস্থায় প্রবেশ করে। অযুগ্ম মানে কি? সিঙ্গেল, এই যে আনপেয়ার। আর যুগ্ম মানে কি? যে পেয়ার, দুইটা ইলেকট্রন একসাথে থাকে, এটা হচ্ছে পেয়ার। আর এটা কি? আনপেয়ার বা অযুগ্ম। এটা যুগ্ম, এটা আনপেয়ার বা অযুগ্ম। ইলেকট্রন তোমার যতক্ষণ পর্যন্ত ফাঁকা জায়গা পাবে তারা চাই এভাবে অযুগ্ম অবস্থায় থাকতে। ওকে, সো এইখানে তোমার ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে সমশক্তি সম্পন্ন অরবিটালে, ইলেকট্রন প্রবেশের সময় এরা যতক্ষণ পর্যন্ত খালি আছে ততক্ষণ এরা এরকম অযুগ্ম অবস্থায় প্রবেশ করতে চায়। আর এদের সবগুলোর স্পিন একমুখী, মানে সবগুলো হইতেছে এই উপর দিকে হবে না, তো সবগুলো নিচের দিকে হবে, যে কোনো একমুখী, ঠিক আছে? আর এই জিনিসটা লিখবা যে স্পিন সবগুলোর একমুখী। এটা হচ্ছে তোমার হুন্ডের নীতি। এবার এই নেক্সট কোয়েশ্চেনটা, এই যে এখানে দেখো তোমার এই হুন্ডের পরে কি আউফবাউ, তারপরে পাউলির বর্জন নীতি, এগুলো জ্ঞানমূলকে অনেকবার আসছে। এগুলোও দেখে আসি। আমাদের জ্ঞানমূলকের সাথে একই সাথে তোমার এমসিকিউ আর সৃজনশীলের গ ঘর টপিকগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো পাউলির বর্জন নীতিও কোয়েশ্চেনটা কয়েকবার আসছে, অনেকবার আসছে অ্যাকচুয়ালি। পাউলির বর্জন নীতিটা হইতেছে তোমার এরকম যে একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনকে যদি নাও, তাদের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। কোয়ান্টাম সংখ্যা কি কি? এই যে এন, এল, এম, এস। এখন ধরো যে কোনো একটা পরমাণুতে নিলা, সে পরমাণুর ধরো একটা অরবিটাল হচ্ছে যে 4s, 4s-এ এই একটা ইলেকট্রন আছে, এই আরেকটা আছে। এই ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার সেট কখনো সমান হবে না। ওকে, কেন সমান হবে না আসো দেখি। এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। এই ইলেকট্রনটা ধরো এই এন সমান সমান কি 4 না, কারণ প্রধান কোয়ান্টাম 4। তারপরে এন, এল হচ্ছে কি এল, এস, এস এর জন্য 0, তারপরে এম 0, বাট এস যে আছে সে কি আসবে, এর যেহেতু উপর দিকে ঘুরতেছে +½ আর এইটার জন্য যদি এখন দেখি, এই যে এই ইলেকট্রনটা, এটার জন্য N4 L0 M0, বাট এটা হবে কি -½ এখন এখানে একটু লক্ষ্য করো, এটা কিন্তু -½ আর এটা +½ তার মানে চারটা কোয়ান্টাম সংখ্যার সেট কখনো সমান হইতেছে না, একটা না একটা তো ডিফারেন্ট থাকতেছেই। ওকে, তাহলে পাউলির বর্জন নীতি যদি জ্ঞানমূলকে আসে কি লিখবা, যে সেম পরমাণুতে, ওকে, মানে একই পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন, এখানে আমরা দুইটা ইলেকট্রনের কাজ করলাম না, সো যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার সেট, এই যে কোয়ান্টাম নাম্বারের যে সেট আছে, এই সেট কখনো সেম হওয়া পসিবল না বা সেম হবে না। এটা হচ্ছে পাউলির বর্জন নীতি। এখন আশা করি তোমরা লিখতে পারবা। আর একটা ছিল হচ্ছে আমাদের আউফবাউ নীতি। এখন আউফবাউ নীতি থেকে তোমাদের বোর্ডে এখনো অবধি কোয়েশ্চেন ওইভাবে আসে নাই, তা আমরা জেনে রাখার খাতিরে যে জেনে রাখবো। আউফবাউ নীতি হচ্ছে এমন, তোমার ইলেকট্রন আগে প্রবেশ করে কম শক্তি সম্পন্ন অরবিটালে, ওকে, আর পরে প্রবেশ করে তেমন বেশি শক্তি সম্পন্ন অরবিটালে। এটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে 4s, এটা ধরো তোমার
3D, হ্যাঁ 3Dর শক্তি কত? 3 প্লাস ডি এর জন্য এস পি ডি এফ, এস এর জন্য 0, পি এর জন্য 1 2 3 হয়ে আসে। তো ডি এর জন্য কত হবে দেখো তো, এখানে 2 আছে না, তাহলে এখানে 2 হবে 5। 4 এস এর জন্য কত হবে? 4 প্লাস 0 সেম হবে 0 4। তাহলে ইলেকট্রন কার শক্তি কম? এই যে 4, এই শক্তিটা কম, তার মানে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায়? 4 এসে। এটাই হচ্ছে আমাদের আউফবাউ নীতি, যে ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন, এটা হচ্ছে শক্তি, কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, এরপরে বেশিগুলোতে প্রবেশ করে। এখন এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, যে রেখা বর্ণালী কাকে বলে? অনেকবার আসছে, ইনক্লুডিং 25 সালে ঢাকা বোর্ডেও আসছে দেখতেছি, এটা আমাদের রিসেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, রেখা বর্ণালী কি? এটা ধরো তোমার একটা পরমাণু, ঠিক আছে? এই পরমাণুর মধ্যে ইলেকট্রন যে উপর শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে যখন আসে তখন কি করে? শক্তি বিকিরণ করে। আর যখন নিচের শক্তি স্তর থেকে উপরে শক্তি স্তরে যায় তখন কি করে? শক্তি ও শোষণ করে। তাহলে এই যে শক্তি বিকিরণ বা শোষণ করতেছে, এই শক্তিটা কি? আলোক শক্তি রূপে দেখতে পাই না? এই আলোটা কি? বর্ণালী। তো এখানে দুই ধরনের বর্ণালী তাহলে দেখতেছো, একটা কি এই যখন বিকিরণ করতেছে এটাকে বলে কি? বিকিরণ বর্ণালী। আর যখন শোষণ করতেছে তখন সেটা কি বলে? শোষণ বর্ণালী। এই দুইটা বর্ণালীকে আবার একত্রে বলে এই যে রেখা বর্ণালী। বাট এটার জন্য পরমাণুকে আগে কি হইতে হয়? এক্সাইটেড স্টেটে থাকতে হয়, এক্সাইটেড অথবা উত্তেজিত অবস্থা। উত্তেজিত না হলে তো ওর ইলেকট্রন ট্রানজিশন করবে না, রাইট? ও তো ওর মতো স্থির অবস্থা থাকতে যাবে। তো জ্ঞানমূলকে যদি আসে লিখবা এইভাবে, যে পরমাণুর এই যে উত্তেজিত অবস্থায় কোনো পরমাণুর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে, বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ স্তরে ইলেকট্রন গেলে শক্তি শোষণ বা বিকিরণ হয়, এর কারণে শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী এই দুইটা পাই, এদেরকে একত্রে বলে বর্ণালী। এখন বর্ণালী কেন বলে বলো তো? বর্ণালী মানে কি? বিভিন্ন কালারের সংমিশ্রণ। তো এখানে বিভিন্ন রকম কালারে তুমি ল্যামডা পাইতে পারো, বিভিন্ন ওয়েভলেন্থের লাইট পাও, সেগুলোর জন্য বেনিয়া, সহকলা, বিভিন্ন কালারের পাওয়া, সহকলা, এই বিভিন্ন কালারের জন্য এটাকে তোমার স্পেকট্রাম বা বর্ণালী বলে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্রাব্যতা গুণফল কাকে বলে? মানে দ্রাব্যতা গুণফল কি ছিল? কেএসপি না? এই কেএসপিটা কাকে বলে এটা জিজ্ঞেস করছে। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে সাপোজ ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে যদি ভাঙলে কি হয়? ম্যাগনেশিয়াম 2 প্লাস প্লাস দুইটা সিএল মাইনাস, রাইট? এটার যদি এস হয় তাহলে এটারটা কি হবে? এস, এটারটা হবে 2s। এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না, শুধু বুঝার জন্য বুঝো। তাহলে এটার কেএসপি হবে কি? এদিকে ম্যাগনেশিয়ামেরটা, ম্যাগনেশিয়াম 2 প্লাসের ঘনমাত্রা ইন্টু ক্লোরিনের যে ঘনমাত্রা তার উপর পাওয়ার থাকে 2, আর নিচে জাস্ট নর্মাল ম্যাগনেশিয়াম। আচ্ছা না, নিচে এটা তোমার লাগবে না। তো এই জিনিসটাকে তোমার দ্রাব্যতা বলে। তাহলে এই ম্যাগনেশিয়ামের কত আসে? এস, এটার আসে কি 2s এর হোল স্কোয়ার, এরকম করে 4s কিউব। তো এখানে আমরা কি করলাম? কেএসপি, আমরা এটা থেকে কেএসপি সংজ্ঞা দেবো, ঠিক আছে? যে কেএসপি হইতেছে তোমার মূলত টেম্পারেচার নির্দিষ্ট হইতে হবে। সংজ্ঞা লেখার সময় ফার্স্টে বলবো যে টেম্পারেচার ফিক্সড, কারণ টেম্পারেচার বাড়লে কমলে কিন্তু আমরা গ্রাফ দেখছি যে দ্রাব্যতা কখনো বাড়ে কখনো কমে। ওই যে কি জানি ওটা কি লবণ, গ্লুবার লবণে যেমন তোমার ছিল, একটা টেম্পারেচার মতো দ্রাব্যতা বাড়ে এরপর কমে। তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো আমরা ফার্স্ট অফ অল টেম্পারেচার ফিক্সড করে নেব, ঠিক আছে? আর এই যে লবণ, এটাকে হইতে হবে তোমার স্বল্প দ্রবণীয়, স্বল্প দ্রবণীয়। কারণ বেশি দ্রবণীয় হলে কিন্তু এখানে দ্রাব্যতার কনসেপ্টের দরকারই নাই, সে পুরোপুরি দ্রাব্য হয়ে যাবে, পুরোপুরি দ্রবীভূত হয়ে যাবে। সো স্বল্প দ্রবণীয় যে লবণগুলো আছে তাদের দ্রবণটাকে সম্পৃক্ত হইতে হবে, কারণ সম্পৃক্ত না হলে সেটাকে আমরা তখন কেআইপি বলি, বুঝছো? তো সম্পৃক্ত হইতে হবে। তো টেম্পারেচার ফিক্স, তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে এদের যে, এখন ডান দিকে তাকাও, এদের আয়নের ঘনমাত্রার সঠিক ঘাত সহ, এই যে ঘাত, এখানে ঘাত আছে, সঠিক ঘাত সহ গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। আর এটা কি? একটা কনস্ট্যান্ট। দ্রাব্যতা গুণফল নির্দিষ্ট টেম্পারেচারে কনস্ট্যান্ট থাকে, শেষ। এইটুকু লিখলেই তোমার নাম্বার। বাট এর মধ্যে থেকে কোনো জিনিস যদি বাদ যায় তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট। কোয়ান্টাম সংখ্যা কী কী ছিল? এন, এল, এম, এস। এন দিয়ে ধরো বোঝায় 4 5 6 এরকম। তো এন দিয়ে কি বোঝায়?
যে তোমার যে শক্তি স্তরটাতে ইলেকট্রনটা ঘুরতেছে এটা বড় নাকি ছোট, শুধু এটাই বোঝায়। ঠিক আছে, তো এই প্রথমটা দিয়ে তোমার এন দিয়ে বোঝায় হচ্ছে শক্তি স্তরের আকার, আর এল দিয়ে বোঝায় হচ্ছে আকৃতি। যেমন এস দেখতে কেমন, এই যে ডিম্বাকৃতির, পি দেখতে কেমন ডাম্বেল আকৃতির, ডি দেখতে কেমন ডাবল ডাম্বেল, এদিকে একটা ডাম্বেল এদিকে ডাম্বেল এরকম। তো এটা হচ্ছে তোমার এল। এল দিয়ে কি বোঝায় আকৃতি। কিসের আকৃতি? ইলেকট্রন যেই কক্ষপথে ঘুরতেছে, ধরো এটা একটা পরমাণু, এই কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে এই জায়গায়। ঠিক আছে, তো এই কক্ষপথের এন দিয়ে বোঝায় কি আকার, এল দিয়ে বোঝায় কি আকৃতি, আর এম দিয়ে বোঝায় কি 3D ত্রিমাত্রিক দিকবিন্যাস, 3D 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক দিকবিন্যাস। স্পিন দিয়ে বোঝায় কি ইলেকট্রনের ঘূর্ণনের দিক, ঘূর্ণনের দিক মানে এটা এদিক ঘুরতেছে নাকি এদিক ঘুরতেছে, এই দিক ঘুরতেছে নাকি এদিক ঘুরতেছে, এরকম বোঝায়। ওকে, তো সংজ্ঞা লিখবা এই চারটা দিয়ে। কিভাবে বলবা যে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনটা এখানে ঘুরতেছে, সেই ইলেকট্রন কি একটা কক্ষপথে ঘুরে। এই কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস আর ইলেকট্রনের ঘূর্ণনের দিক, এই চারটা জিনিস প্রকাশ করে যেই সংখ্যার সেট, সেটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নেসলার বিকারক কাকে বলে। এই নেসলার বিকারক থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। আচ্ছা, আগে এটা কাকে বলে দেখি। নেসলার বিকারক হচ্ছে তোমার পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট, মানে এই পটাশিয়াম থাকে টেট্রাআয়োডো মানে আয়োডিন চারটা, টেট্রা মানে চারটা, আর এটা হচ্ছে মার্কিউরি। তো এই টেট্রাআয়োডো মার্কিউরেট এটাকে কি বলে? পটাশিয়াম টেট্রা, টেট্রা মানে কি চারটা, তো এখানে চারটা আয়োডিন আছে না, তাই চারটা আয়োডো মার্কিউরেট, কারণ মার্কিউরি আছে মাঝখানেরটা। শুধু এটাকেই বলে না, এইটার তোমার বেসিক দ্রবণ বা ক্ষারীয় দ্রবণকে, KOH মানে কি পটাশিয়াম OH একটা ক্ষার না, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষার না, তো এই দ্রবণটাকে তোমার বলে নেসলার বিকারক। আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন হচ্ছে এটা থেকে কি শনাক্তকরণ করা হয়? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। এটা কিন্তু তোমাদের সৃজনশীলের গ বা ঘতেও অনেক সময় চলে আসে, তাহলে বিক্রিয়াগুলো একটু দেখে রাখবা। আর আমাদের পরবর্তী কোয়েশ্চেন, এটা এই বছরই প্রথম আসছিল 25 সালে, যে নাছর রেখা কাকে বলে। এখন নাছর রেখা জিনিসটা কি? এটা হচ্ছে আমরা মৌল শনাক্তকরণ করি এইগুলো দিয়ে, স্পেকট্রাম মানে আলোর একটা স্পেকট্রাম একটা কালার থেকে আরেকটা কালারের দিকে যাইতেছে, এই স্পেকট্রাম বা রেখা বর্ণালী। তো ফার্স্টে লিখবা যে রেখা বর্ণালী দিয়ে মৌল শনাক্তকরণে। ঠিক আছে, হাইড্রোজেন এরকম একটা দিছে, তারপর অন্যান্য মৌল এরকম আরেকটা দিবে, এটা জাস্ট হাইড্রোজেনের কিন্তু। ঠিক আছে, তো এরকম এক একটা মৌল এক এক রকমের রেখা বর্ণালী দেয়, সেটা দিয়ে আমরা সেই মৌল শনাক্তকরণ করি। এই মৌল শনাক্তকরণে কিছু উজ্জ্বল রেখা আছে, দেখো যখন আমরা চেঞ্জ করতেছি, এইখানে একটা রেখা দেখছো, তারপরে বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, এইখানে একটা রেখা দেখো, এই যে কালোটা দিয়ে বুঝতে এই যে এই জায়গাটা একটা রেখা দেখো, বেগুনি রেখা আছে দেখছো, এই জায়গাটা 380 ন্যানোমিটারে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই রেখাগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এই রেখাগুলোকে নাছর রেখা বলে। তার মানে কিভাবে লিখবা? ফার্স্ট অফ অল লিখবা যে রেখা বর্ণালী দিয়ে মৌল শনাক্তকরণ করার সময় কিছু কিছু রেখা আছে যাদের শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয়েছে না, হয় নাই, এই যে শুরু আর এই যে শেষ, তো শেষ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এই রেখাগুলোকে নাছর রেখা বলে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্ণালী কি। আগে কিন্তু একটা ছিল, সেটা ছিল রেখা বর্ণালী কি, আর এটা হচ্ছে বর্ণালী। সো বর্ণালী আলাদা। বর্ণালী হচ্ছে কি, তোমার যে সূর্য থেকে আমরা যে আলো পাই সেটা মেনলি হয় হচ্ছে হোয়াইট রেডিয়েশন। এই যে সূর্য থেকে আমরা যে আলো পাই সেই লাইটটা হচ্ছে এই যে হোয়াইট লাইট, এ আসছে, এসে এটা কি বলে, এটাকে প্রিজম, প্রিজমের মধ্যে দিয়ে যাইতেছে। তো এসে প্রিজমের মধ্যে দিয়ে একে যদি আমরা পাস করাই, প্রিজমের মধ্যে দিয়ে যদি এটা যায়, যাওয়ার পর দেখবা যে এটা এরকম তোমার ভেঙে গেছে, এভাবে আলো বিচ্ছুরিত হয়ে গেছে। এখানে আলোটা কি হয়েছে? বিচ্ছুরিত হয়ে গেছে, বিচ্ছুরিত আলো, এই আলোটা এখানে তোমার বিচ্ছুরিত হয়ে গেছে। এই বিচ্ছুরিত হওয়ার পর যে এটা আমার রংধনুর মতো যে আমি স্ট্রাকচারটা পাইছি, রংধনুর নয়, যে এখানে আলোর সমাবেশ পাইছি। সমাবেশ মানে অনেকগুলো সমষ্টি। ঠিক আছে, যে বেনিয়া সহকলায় যে বেগুনি,
থেকে এই লাল পর্যন্ত বেনিয়া সহকলা, এই যে সমাবেশটা পাইছি, এতগুলো আলো একসাথে পাইছি এই জায়গায়, এইটাকে তোমার বলে হচ্ছে স্পেকট্রাম। তো স্পেকট্রাম বলে শুধু যে এইটুককে। তাহলে সংজ্ঞা লিখবে কিভাবে, যে সূর্য থেকে একদম বাম দিক থেকে ডান দিকে যাবা, যে সূর্য থেকে প্রাপ্ত হোয়াইট লাইট বা সাদা আলোকে প্রিজমের মধ্যে প্রবেশ করালে এটা সে আলোকে বিচ্ছুরিত করে দিলে সেখানে আমরা বেনিয়া সহকলা, এটার একটা সমাবেশ পাইছি এই কটা আলোর, এটাকে বলে হচ্ছে বর্ণালী। আচ্ছা, এরপর হচ্ছে অরবিটাল কি। এখন তোমার ধরো পরমাণুতে কি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারপাশে ধর 3D স্পেস, ওকে, এরকম 3D চিন্তা করো। নিউক্লিয়াসের চারপাশের এই 3D স্পেসের মধ্যে বা 3D এলাকায় ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রনে আবার শক্তি কি ফিক্স না, নির্দিষ্ট শক্তি, তো শক্তিও ফিক্স। এই কথাটা লিখবা যে নির্দিষ্ট শক্তি সম্পন্ন ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রন মেঘের যে মানে ইলেকট্রন ক্লাউড বলে এরকম, যেখানে ইলেকট্রন পাওয়ার ডেন্সিটি এই জায়গাগুলোতে ধরো 90 থেকে 95% হলে এই জায়গাটাকে তোমার বলে অরবিটাল। তার মানে কীভাবে লিখবা সংজ্ঞা, যে পরমাণুতে এটা কি নিউক্লিয়াসে কেন্দ্র করে যে নির্দিষ্ট শক্তির ইলেকট্রন ঘুরে, তাদের এই 3D স্পেসে পাওয়ার, যে জায়গাগুলোতে পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, সেই জায়গাগুলোতে হচ্ছে তোমার অরবিটাল বলে। কারণ ধরো এই জায়গাতে ইলেকট্রন আমার পাওয়ার পসিবিলিটি 90 থেকে 95%, আর এই জায়গায় ধরো 5 থেকে 10% এরকম। তো যে জায়গায় 90 থেকে 95% শুধু ওই জায়গাটাকে বলে অরবিটাল। এরপর হচ্ছে আলফা কণা কাকে বলে। এটা হচ্ছে তোমার আলফা কণা বলতে মেনলি কি বুঝাইতেছে, ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। মানে কেমন, এই যে হিলিয়ামের তোমার হচ্ছে 2+ চার্জ, এটাকে আলফা কণা বলে, বুঝছো। ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কেন ধনাত্মক বলতেছি, এই যে দুইটা ইলেকট্রনকে এখান থেকে সরাই নিছি, এটার জন্য নাম আসছে ধনাত্মক, কারণ দুইটা ধনাত্মক চার্জ যুক্ত। এই ধনাত্মক কিসের নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস। এই জিনিসটা লিখতে হবে, ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে আলফা কণা বলে। এইটুকু লিখলে তোমার ফুল নাম্বার পাবা। আচ্ছা, আয়নিক গুণফলের সংজ্ঞা দাও। হ্যাঁ, আয়নিক গুণফল কিন্তু অনেকটা দিকে এসপির মতোই, কেআইপি হচ্ছে তোমার এই ধরো আয়ন যেগুলো আছে, সেই আয়নগুলোর সঠিক পাওয়ার সহ তাদের ঘনমাত্রা, এই থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়, ঘনমাত্রা। তাহলে তাদের এক হচ্ছে কি এই ঘনমাত্রার গুণফল কি সহ, সঠিক পাওয়ার ওয়ার্ডটা থাকা লাগবে, ঠিক আছে, সঠিক পাওয়ার বা ঘাত সহ তাদের ঘনমাত্রার গুণফলকে তো আয়নিক গুণফল বলে। আর যখন মানে এখন এই আয়নগুলো কোথায় থাকে, এইটা একটা সলিউশন, ধর এই সলিউশনের মধ্যে না আয়নগুলো থাকে, যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। তো এই সলিউশনটা যখন হচ্ছে তোমার যে কোনো সময় এই সলিউশনে তোমার এই আয়নগুলোর ঘনমাত্রা গুণফলকে বলবে কেআইপি, কিন্তু সলিউশনটা যখন সম্পৃক্ত হবে তখন এই গুণফলটাকে কি বলে, কেএসপি। স্টার্ক প্রভাব কাকে বলে। আচ্ছা, এটা তোমার একটা সীমাবদ্ধতা ছিল ইলেকট্রন মডেলের। স্টার্ক প্রভাব হচ্ছে কি, তোমার কাছে ধরো এই বর্ণালী যেটা তুমি পাইছো, রেখা বর্ণালী, ধরো এরকম রেখা বর্ণালী অনেকগুলো পাইছো, এই একটা ধরো রেখা বর্ণালী পাইছো, ঠিক আছে, এই একটা। কারণ এইটার উপর তুমি কি করলা, একটা ইলেকট্রিক্যাল ফিল্ড দিলা, এটা চার্জের কারণে এখানে ইলেকট্রিক্যাল ফিল্ড দিলে এটা তোমার বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হয়ে এরকম আলাদা আলাদা ভাগ হয়ে গেল। এগুলো আরো সূক্ষ্ম রেখা না, আগে এই একটা বড় রেখা ছিল, এখন এগুলো আরো সূক্ষ্ম রেখা না, সূক্ষ্ম রেখা। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের, এইভাবে সংজ্ঞা লিখবা যে ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে বর্ণালীতে একটা রেখা বিভক্ত হয়ে অনেকগুলো সূক্ষ্ম রেখায় পরিণত হয়। এই যে ঘটনা বা এই ফেনোমেনাটাকে স্টার্ক প্রভাব বলে। আর এইটার সাথে আমরা একই সাথে শিখে রাখবো, স্টার্ক প্রভাব তো গেল, যদি জিম্যান প্রভাব যদি বলে তখন বলবা কি, এখানে তো আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছিলাম, তখন অ্যাপ্লাই করব হচ্ছে এই যে এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা হচ্ছে স্টার্ক। আর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, সেম বাকি সব কিছু সেম, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে একটা রশি থেকে অনেকগুলো রশিতে বিভক্ত যদি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি জিম্যান প্রভাব। তো এই একটা জ্ঞানমূলকের সাথে তোমার দুইটা যাতে হয়ে যায়। নেক্সট, এরপর হচ্ছে অনুপ্রভা কাকে বলে। আচ্ছা, অনুপ্রভা যে তোমার যে টার্মটা আছে, এটা মেনলি ইউজ করা হয় জাল টাকা শনাক্তকরণে। এই ধরো টাকা আছে, টাকার মধ্যে তোমার থাকে কি ফসফোর অণু, ফসফোর নামে একটা আমাদের এখানে কম্পাউন্ড থাকে। এই ফসফোর অণুর মধ্যে তুমি যখন ইউভি লাইট মারবা, আলট্রাভায়োলেট রে, ইউভি যখন দিলে এই অণুটা কি হবে, এই অণুর গঠনটা ধরো হচ্ছে তোমার এরকম,
এরকম ছিল, ইলেকট্রন ধরো এখানে ছিল, তো এই ইলেকট্রনটা কি করে উপরে চলে যায়, পরমাণুটাও ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এই ইউভিটা শোষণ করে নিয়ে, এই যে ইউভিটা শোষণ করে নিছে। তারপরে কি হয়, আবার উপর থেকে নিচের স্তরে আসে, কিন্তু সেম স্তরে আসে না, ধরো এর মাঝখানে আরও এখানে স্তর আছে, সেটাতে আসছে, আসলে তখন যে আলোটা বিকিরণ হয় সেটা হয় হচ্ছে তোমার দৃশ্যমান। আর এই পার্টিকুলার আলোটাকে আমরা বলি হচ্ছে তোমার এই অনুপ্রভা। তাহলে ঘটনাটা কি, এইভাবে বলবা যে ফসফর যে অণু আছে তার মধ্যে ইউভি রশ্মি যখন আমরা দিলে সেটা শোষণ করে, এটা উত্তেজিত হয়ে গেছে, মানে উপরে উঠে গেছে ইলেকট্রন, কোয়ান্টাম জাম্প করছে। এরপরে সেই ইলেকট্রন আবার নিম্ন শক্তি স্তরে আসলে সেটা যে দৃশ্যমান আলো বিকিরণ করে এইটাকেই বলে অনুপ্রভা। জিম্যান প্রভাব কাকে বলে এটা অলরেডি আগের পেজে বলে আসছি। নেক্সট কি কোশ্চেন আছে দেখি। আচ্ছা, আইসোটোপ কাকে বলে? ধরো এই একটা ক্লোরিন, এই একটা ক্লোরিন, দুইটাই আমাদের ক্লোরিন, ঠিক আছে। এখন এটাতে তোমার প্রোটন আছে, ক্লোরিনে আমরা চিনি কেমন, এটা প্রোটন কয়টা থাকে? 17 না ক্লোরিনের পারমাণবিক সংখ্যা? দুইটাতেই 17, কিন্তু দুইটাতে তোমার নিউট্রন হবে আলাদা আলাদা। এটাতে ধরো কত আসবে, 18, তাহলে এর ভর সংখ্যা হলো কত, 35। এদিকে এইটাতে তোমার 18, 19, 20, তাহলে এর ভর সংখ্যা হলো কত, 37। এদের মধ্যে সেম কি, সেম হচ্ছে দেখো এই প্রোটন সংখ্যা। তার মানে দুইটা পরমাণু যখন প্রোটন সংখ্যা সেম হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, এদের মধ্যে সম্পর্কটা ভিন্ন, এদের মধ্যে সেম, তাদেরকে এই ক্লোরিনকে এই ক্লোরিনের আইসোটোপ বলে। ব্যাস এটুকু লিখবো, এক্সাম্পল দিয়ে এটা দিয়ে দিও যে ক্লোরিন 35 আর ক্লোরিন 37 এরা পরস্পর আইসোটোপ। আচ্ছা, কেলাসন, কেলাসন মানে হচ্ছে তোমার কেলাস আকারে পৃথক করা হয়। কেমনে করা হয়, নাম কেলাসন, তার মানে কেলাস আকারে পৃথক করা হবে। কিভাবে করা হয় সেটাতে এখন একটু আসি, সংজ্ঞা লেখার জন্য আমাদের এটা জানা জরুরি। ধরো তোমার কাছে সোডিয়াম ছিল ধাতু, সেটা কঠিন পদার্থ রূপে ছিল, ঠিক আছে। এখন এর তুমি বানাইলা কি, এর তুমি হচ্ছে হিট টিট দিয়ে এর একটা তুমি উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণ বানাইলা। এখন পানিটা নিয়ে অ্যাড করে উত্তপ্ত সম্পৃক্ত হতে হবে, কিন্তু মাস্ট সম্পৃক্ত দ্রবণ বানাইছো। এই দ্রবণ থেকে তুমি আবার কেলাস আকারে ধরো এই নিচে সোডিয়াম যেটা আছে এটাকে তুমি কেলাস আকারে আলাদা করে ফেললা, বাকিটা পানি। এই যে কেলাস আকারে এই সোডিয়াম কঠিন ধাতু মানে আগে যে ছিল, কেলাস আকারে এটাকে পৃথক করে ফেললা। এইখানে যে পদ্ধতিটা আছে, এই জায়গাতে যে পদ্ধতিটা অ্যাপ্লাইড হয়েছে সেটাকে বলে হচ্ছে কেলাসন। তো সংজ্ঞা কীভাবে লিখবা যে তোমার কোনো একটা কঠিন পদার্থকে তার উত্তপ্ত করে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো, তারপর সেখান থেকে কেলাস আকারে ওই কঠিন পদার্থটাকে পৃথক করার মানে আলাদা করে নেওয়ার প্রক্রিয়াটাই হলো কেলাসন। শেষ। এভাবে পুরোটা লিখতে পারলে নাম্বারটা পেয়ে যাবা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অরবিট কি। আচ্ছা, অরবিটের ধারণাটা সর্বপ্রথমে কে দিচ্ছে বলো তো, কোন মডেলে দেখছো? একটা মডেলের মধ্যে দেখছিলা, সেটা হচ্ছে বোর যে পারমাণবিক মডেল দিছে সেইখানে ছিল এই অরবিট। বোর বলছিল যে তোমার এটা ধরো পরমাণু নিউক্লিয়াস, এটার চারপাশে এরকম বৃত্তাকার কক্ষপথ আছে। এগুলো কি হবে, ফার্স্ট অফ অল বৃত্তাকার কক্ষপথ, বৃত্তাকার, আর হচ্ছে কি স্থির, মানে ধরো চেঞ্জ হবে না, পজিশনগুলো এই সেমই থাকবে। তো বোর মডেল অনুসারে পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে যেই বৃত্তাকার স্থির কক্ষপথে, বৃত্তাকার আর এই স্থির কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে বা ইলেকট্রনগুলো তোমার ঘুরতেছে এইভাবে, সেই পথগুলোকে তোমার বলে হচ্ছে অরবিট। আচ্ছা, দ্রাব্যতা কাকে বলে? এটার সূত্র মানে সংজ্ঞা দেখে ভয় লাগতে পারে, কিন্তু ইজি। দ্রাব্যতা হচ্ছে আমার ফার্স্ট অফ অল পানি দিতে হবে, ঠিক আছে। দ্রাবক হতে হবে, এটা কি পানি কি হয়, দ্রাবক। সো দ্রাবক 100 গ্রাম, এটা ফিক্সড। 100 গ্রাম দ্রাবকে তুমি এখানে এবার ধরো মিশাবা তোমার যেটা মিশাইতে চাও, ধাতু বা ধরো কঠিন, সেটাই হোক, দ্রব যত গ্রাম নিলে দ্রব আর দ্রাবক মিলে কি তৈরি হয়, দ্রব আর দ্রাবক মিলে তৈরি হয় হচ্ছে দ্রবণ। এই দ্রবণ যেটা তৈরি করছো এটা যদি তোমার সম্পৃক্ত হয়, তাহলে এই
এই যে অ্যামাউন্টটা নিছো, ধরো 5 গ্রাম নিছিলা, 5 গ্রাম সোডিয়াম নিছিলা, তাহলে এই 5 গ্রাম সোডিয়ামকে এই 100 গ্রাম দ্রাবকের দ্রাব্যতা বলে। সংজ্ঞাটা কীভাবে লিখবা? যত গ্রাম দ্রবণ নিলে 100 গ্রাম দ্রাবকে নিলে যেই দ্রবণ তৈরি হয় সেটা সম্পৃক্ত হয়, তাকে এই তত গ্রাম দ্রব্যটাকে এই দ্রাবকের দ্রাব্যতা বলে। আরেকটা টার্ম এখানে ফিক্স রাখতে হবে, যে টেম্পারেচার ফিক্স থাকবে, মানে নির্দিষ্ট টেম্পারেচারে, কারণ টেম্পারেচার বাড়লে তো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নোড কাকে বলে? তোমার অরবিটালস তো আগে দেখছো, অরবিটালসের মধ্যে কিছু কিছু জায়গায় ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি 0%, সেই জায়গাটাকে নোড বলে। শেষ। যেমন তোমাকে ছবি আঁকে যদি আমি দেখাইতে পারতাম তাহলে তো ভালোই। তো কেমনে দেখাই? নোড একটা তোমার দেখাইতে, আচ্ছা আচ্ছা দেখানো যাবে। আমি ধরো এটা তোমার সে নিউক্লিয়াস, পি অরবিটাল ধরো এটা, ঠিক আছে? পি অরবিটালে যে এই জায়গাটাতে তোমার ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি 0% না? এই জায়গাটা হচ্ছে তোমার নোড, এই রেখাটা হচ্ছে তোমার টোটাল নোড। এর উপর দিকে এখানে দেখছো পার্সেন্টেজ কিন্তু বাড়তেছে, বাট নিচের দিকেও বাড়তেছে, বাট মাঝখানে 0, তো এই জায়গাটা হচ্ছে নোড। এরকম যেখানে তোমার ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি 0% অরবিটালসের মধ্যে। ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফিতে তোমার এমসিকিউ তোমার সামনে কোশ্চেন আসে, দুইটা দশা থাকে। দশা বা ফেজ কয়টা থাকে? দুইটা। একটা হচ্ছে স্থির বা স্টেশনারি, আর একটা থাকে কি? চলমান। এই দুইটা দশার ভিত্তিতে পৃথকীকরণ পদ্ধতি, একটুখানি আগে কেলাসনে দেখলাম না, পৃথক করলাম দ্রবণ থেকে, এখানে হচ্ছে সেম পৃথকীকরণ পদ্ধতি। তাহলে কেমনে লিখবা যে ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি হলো একটা স্থির দশা আর একটা চলমান দশা, এই দুইটা দশা ভিত্তিক যে পৃথকীকরণ পদ্ধতি সেটাকে বলে ক্রোমাটোগ্রাফি। এরপর হচ্ছে কি আংশিক পাতন কি? আংশিক পাতনও কিন্তু এক ধরনের পৃথকীকরণ পদ্ধতি। তাই এখানে কি করা হয়? এখানে হচ্ছে তোমার দুইটা তরল নেওয়া হয়, ধরো এটা হচ্ছে লিকুইড এ, এটার সাথে মিশ্রিত অবস্থায় আছে লিকুইড বি, আর এখানে শর্ত হচ্ছে তাদের স্ফুটনাঙ্ক যেটা আছে এই দুইটার, স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক কম হইতে হবে, সাধারণত <40°C হতে হবে। তো এত স্ফুটনাঙ্কের পার্থক্য বিশিষ্ট দুইটা যদি তোমার দ্রবণ নাও, দুইটা যদি তরল পদার্থ নাও, তাদের এটা মিক্সচার হয়ে আছে। এই মিক্সচার থেকে তাদেরকে অংশ কলাম নামে কি আংশিক আছে না, অংশ কলাম পদ্ধতিতে অংশ কলাম ব্যবহার করে পাতন পদ্ধতিতে ডিফারেন্সিয়েট করে দেওয়া। দুইটা এখানে একসাথে আছে না, এই যে আলাদা করে নিলা। কি পদ্ধতিতে? পাতন পদ্ধতিতে। আর কি ইউজ করলা? অংশ কলাম। তাহলে এই প্রক্রিয়াটাকে তোমার আংশিক পাতন বলে। তো লিখলে কীভাবে লিখবা? যে দুইটা তরল পদার্থের মিক্সচার যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য এত হইতে হবে, তাদেরকে অংশ কলাম ব্যবহার করে পাতন পদ্ধতিতে পৃথক করে ফেললাম, এই প্রক্রিয়াটাকেই বলে আংশিক পাতন। আচ্ছা, এরই মাধ্যমে তোমাদের সব জ্ঞানমূলক কোয়েশ্চেন শেষ।